নমস্কার, সাহিত্য সংস্কৃতি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি অরিজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। আর আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি যিনি রয়েছেন, তিনি একই সঙ্গে একজন কবি, লেখালেখি করেন, বাচিক শিল্পী, রেডিওতে অ্যানাউন্সার, মাল্টিফেসেট, এবং এমন একজন ব্যক্তিত্ব আমাদের সঙ্গে রয়েছেন আজ। এবং মূলত কথা এবং কবিতায় আজকের এই অনুষ্ঠান চলবে, সাহিত্য এবং সংস্কৃতি। আপনারা সঙ্গে থাকবেন শেষ পর্যন্ত। তো কাকলি ম্যাডাম, প্রথমেই কথা না বাড়িয়ে কবিতায় চলে হ্যাঁ, আজকে তো কবিতা দিয়েই আসলে আমাদের সব কথা বলা হবে। তো সেই জন্যই কথা বেশি হবে না, আজকে কবিতাই বেশি হবে। তো একেবারে শুরুতে যে কবিতাটা বলতে চাইছি, আমাদের দেশের কথা, বা দেশের কথা না বলে আরো যদি আমি বিশেষভাবে বলি, তাহলে আমাদের এই জন্মভূমির কথা, মানুষের কথা। বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মভূমি আজ কবিতাটা প্রথমে একটু বলার চেষ্টা করছি। একবার মাটির দিকে তাকাও, একবার মানুষের দিকে। এখনো রাত শেষ হয়নি, অন্ধকার এখনো তোমার বুকের ওপর কঠিন পাথরের মতো। তুমি নিঃশ্বাস নিতে পারছো না। মাথার ওপর একটা ভয়ঙ্কর কালো আকাশ এখনো বাঘের মতো থাবা উঁচিয়ে বসে আছে। তুমি যেভাবে পারো এই পাথরটাকে সরিয়ে দাও, আর আকাশের ভয়ঙ্করকে শান্ত গলায় এই কথাটা জানিয়ে দাও, তুমি ভয় পাওনি। মাটি তো আগুনের মতো হবেই। তুমি যদি ফসল ফলাতে না জানো, যদি তুমি বৃষ্টি আনার মন্ত্র ভুলে যাও, তোমার স্বদেশ তাহলে মরুভূমি। যে মানুষ গান গাইতে জানে না, যখন প্রলয় আসে সে বোবা ও অন্ধ হয়ে যায়। তুমি মাটির দিকে তাকাও, সে প্রতীক্ষা করছে। তুমি মানুষের হাত ধরো, সে কিছু বলতে চায়। আসলে এই কবিতাটা আমাদের সব সময়ের কবিতা। দেখো, কতদিন আগে লেখা হয়েছে, তবু আজও দেখো আমরা কি সেভাবে পারছি আমাদের মাটির দিকে তাকাতে, আমাদের মানুষের হাত ধরতে। আমরা বলি অনেক সময়, কিন্তু পারি কতটা? মাটি আর মানুষের দিকে তাকালেই মনে হয় আমরা সবচেয়ে জোরালো ভাবে দেশকে ভালোবাসতে পারি। একদম তাই। এবং এই দুটো শব্দই সবচেয়ে বেশি প্রাসঙ্গিক। তাই বেশি বিশাল করে আমার দেশকে ভালোবাসবো এতটা বলার দরকার পড়ে না। আমি যদি ছোট্ট ছোট্ট করে আমার পাশের মানুষের পাশে একটু দাঁড়ানোর চেষ্টা করি, তাহলে কিন্তু অনেকটা করা হয়ে যায়। ঠিক। তো কবিতার কথায় চলে যাই। কবিতাকে তুমি কিভাবে দেখো? কবিতাকে ডেসক্রাইব করাটা কবিতা দিয়েই করি। নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা, নিজের কাছে স্বীকারোক্তি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি পাহাড় থেকে পড়তে পড়তে তোমাকে ধরে বেঁচে রয়েছি কবিতা। আমি পাতালে ডুবে মরতে মরতে তোমাকে ধরে আবার ভেসে উঠেছি। আমি রাজ্য জয় করেও তোমারই কাছে নত হয়েছি কবিতা। আমি হাজার দরজা ভালোবেসেও তোমারই বন্ধ দুয়ারে মাথা কুঁটেছি। কখনো এর কখনো ওর দখলে গিয়েও ফিরি তোমারই টানে কবিতা। আমাকে নাকি ভীষণ জানে সকলে, তোমার চেয়ে বেশি কে জানে কবিতা। আমি ভিড়ের মধ্যে ঘুরে বেড়াই, গোপন রাখি সকল শোক কবিতা। আমি শ্মশানে ফুল ঘটাবো তাই তোমার বুকে চেয়েছি ঢেউ রটাতে। আমি সকল সুখ মিথ্যে মানি, তোমার সুখ পূর্ণ হোক কবিতা। আমি নিজের চোখ উপড়ে আনি, তোমাকে দিই তোমার চোখ ফোটাতে। তুমি তৃপ্ত হও, পূর্ণ হও, জালো ভুলোক, জালো দুলোক কবিতা। বাহ! কবিতাকে কি আমরা এভাবে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে বাঁচতে পারি আজও? তোমার কি মনে হয়? আমার মনে হয় যদি কবিতার কাছাকাছি আমরা থাকতে পারি, তাহলে জীবনটা অনেকটা সুন্দর হয়। কারণ কবিতা সুন্দরের কথা বলে, সৌন্দর্যের কথা বলে, যা কিছু ভালো, যা কিছু পবিত্র, যা কিছু সুখকর আমাদের সবার জন্য, যদি পারি। এবং এই সময়ে, এই গভীর অসময়ে দাঁড়িয়ে কবিতার কাছাকাছি থাকাটা, সেটাও একটা চ্যালেঞ্জ।
তুমি কবিতা লেখো নিজে, তো সেই প্রশ্নটা আমার তোমার কাছেও থাকবে। না আসলে আমরা যেটা সবসময় বলি যে আগে কবি বললেই যে ছবিটা আমাদের চোখে ভেসে উঠতো, যে সেই ঝোলা পাঞ্জাবি পরা, কাঁধে ঝোলা ব্যাগ নিয়ে কবিরা চলে যাচ্ছেন আকাশের দিকে মুখ তুলে, পৃথিবীর বাস্তবের কোনো কিছুর সাথে তাদের যোগ নেই, সেটা তো এখন একেবারেই সত্য নয়। এখন আমরা বলবো যে বরং পৃথিবীর প্রতিটি ঘটনা দুর্ঘটনাতে তারা সমানভাবে সঙ্গে সঙ্গে প্রতিবাদী হয়ে উঠছেন এবং সচেতনতা বাড়ানোর একটা বিশাল ভূমিকা কবিরা পালন করছেন, সেটা তো খুব জরুরি। এখানেও কিন্তু সুন্দরকেই খোঁজা, একেবারে শাশ্বতকেই খোঁজা, যেখানে প্রথমে যদি কেউ ঝোলা নিয়ে প্রকৃতির দিকে তাকিয়ে ঘুরে বেড়ায়, সেখানেও কোন একটা সুন্দরকে খুঁজছেন, এবং চারিদিকের যে যে ঘটনাগুলো আমাদের এত এত কোনো কোনো সময় পীড়াও দিচ্ছে, সেখানে আমরা প্রতিবাদ করছি, এবং কবিরা তাদের ভাষাতে তারা তাদের মতো করে প্রতিবাদ করছেন। আমি একটা কবিতা বলতে চাইবো, যেমন আমাদের বেঁচে থাকা, আমরা বলি যে আমরা নিজেরাই বদলে যাচ্ছি, আমরা মানুষেরা কিভাবে বদলে যাচ্ছি, কিন্তু আমরা অনেক সময় নিজেরাই সেটা বুঝি না, নোটিশ করতে পারি না নিজেরাই। তো ভূত ও মানুষ একটা কবিতা আছে, তোমারও নিশ্চয়ই জানা, তারাপদ রায়ের কবিতা। এই কবিতাটা একটু বলতে চাইছি। জনৈক ভূত দ্বিতীয় ভূতকে জিজ্ঞাসা করলো, আচ্ছা তুমি মানুষ বিশ্বাস করো, তুমি মানো যে মানুষ আছে? দ্বিতীয় ভূত একটু ভীরু প্রকৃতির। প্রশ্নটা শোনা মাত্র সে শিউরে উঠল, এদিক ওদিক দেখে তারপর বলল, এই ভর সন্ধেবেলা এসব কি কথা? প্রথম ভূত এবার বলল, তাহলে তুমি মানুষ মানো, তুমি বিশ্বাস করো যে মানুষ আছে। দ্বিতীয় ভূত কবুল করলো, বিশ্বাস না করে উপায় কি? এই তো আজকেই দলে দলে মানুষ মিছিল করে ময়দানে এলো, সভা করলো। দৈনিক লাখ লাখ মানুষ রাস্তাঘাটে হাটে বাজারে ঘুরছে ফিরছে, কাজ করছে, কাজ খুঁজছে, ভালোবাসছে, হাসছে, কাঁদছে, ঝগড়া করছে। তাকে থামিয়ে দিয়ে তার মুখের কথা কেড়ে নিয়ে প্রথম ভূত সরাসরি প্রশ্ন করলো, কিন্তু কিভাবে বুঝলে যে ওরা মানুষ? ওদের বুকের মধ্যে তলিয়ে দেখেছো ওদের ভেতরে মানুষের মন আছে কিনা, মানুষের আত্মা, মানুষের বিবেক আছে কিনা? দ্বিতীয় ভূত সতর্কভাবে বলল, তত কাছে যায়নি, অতটা সাহস হয়নি। প্রথম ভূত অবশেষে মোক্ষম কথা বলল, তাহলে পুরোটা না জেনে এরপর থেকে আর কখনো বলতে যাবে না মানুষ আছে, মানুষ দেখেছি। তো এটা তো আমাদের বলবো একরকম যে আত্মবিশ্লেষণ করা, একদম নিজেদের মধ্যে। মানুষ তো প্রত্যেকটা মানুষই কিছু না কিছু মুখোশ পরে রাখছে, এবং এই মুখোশটা উপড়ে দিতে পারে একজন মানুষই। এই সাংঘাতিক এই লাইনগুলো ছিল, এখানে আমরা ভূতের কথা বলছি। ভূত আসলে তো নিজের পাস্ট। তো রবীন্দ্রনাথ পরবর্তী কবিতা যেগুলো এখন উচ্চারিত হচ্ছে আজকের এই সাহিত্য সংস্কৃতি অনুষ্ঠানে, তুমি যদি পারমিশন দাও তাহলে আমি আরেকটা কবিতা বলছি। অবশ্যই অবশ্যই, ভালোবাসার কথা শোনাবে, ভালোবাসার কথা শোনাও। ভালোবাসার কথাই যাই। সুনীল গঙ্গোপাধ্যায়ের বিশিষ্ট নারী চরিত্র, তার প্রত্যেকটা কবিতায় নীরা, তাকে নিয়ে অনেক কবিতা হয়েছে। একটা কবিতা, হঠাৎ নীরার জন্য। বাস স্টপে দেখা হলো 3 মিনিট, অথচ তোমায় কাল স্বপ্নে বহুক্ষণ দেখেছি ছুরির মতো বিঁধে থাকতে সিন্ধু পারে দিক চিহ্নহীন, 52 তীর্থের মতো এক শরীর। হাওয়ার ভিতরে তোমাকে দেখেছি কাল স্বপ্নে, নীরা ঔষধি স্বপ্নের নীল দুঃসময়। দক্ষিণ সমুদ্র দ্বারে গিয়েছিলে কবে, কার সঙ্গে? তুমি আজই কি ফিরেছ? স্বপ্নের সমুদ্র সে কি ভয়ঙ্কর, ঢেউহীন, শব্দহীন, যেন 3 দিন পরেই আত্মঘাতী হবে। হারানো আংটির মতো দূরে তোমার দিগন্ত, 2 উরু ডুবে গেছে নীল জলে। তোমাকে হঠাৎ মনে হলো কোনো জুয়ারির সঙ্গিনীর মতো, অথচ একলা ছিলে। ঘোরতর স্বপ্নের ভেতরে তুমি
একা। 1 বছর ঘুমোবো না, স্বপ্ন দেখে কপালের ঘাম ভরে মুছে নিতে বড় মূর্খের মতন মনে হয়। বরং বিস্মৃতি ভালো। পোশাকের মধ্যে ঢেকে রাখা নগ্ন শরীরের মতো লজ্জাহীন আমি 1 বছর ঘুমোবো না। 1 বছর স্বপ্নহীন জেগে 52 তীর্থের মতো তোমার ও শরীর ভ্রমণে পুণ্যবান হব। বাসের জানলার পাশে তোমার সহাস্য মুখ। আজ যাই, বাড়িতে আসবেন? রৌদ্রের চিৎকারে সব শব্দ ডুবে গেল। একটু দাঁড়াও, কিংবা চলো লাইব্রেরির মাঠে। বুকের ভিতরে এই কথা কেউ বলেছিল। আমি মনে পড়া চোখে সহসা হাত ঘড়ি দেখে লাফিয়ে উঠেছি। রাস্তা, বাস, ট্রাম, রিক্সা, লোকজন ডিগবাজির মতো পার হয়ে যেন ওরাং ওটাং 4 হাত পায়ে ছুটে পৌঁছে গেছি অফিসের লিফটের দরজায়। বাস স্টপে 3 মিনিট, অথচ তোমায় কাল স্বপ্নে বহুক্ষণ। বাহ, আসলে এই কবিতাগুলো একেবারে চিরন্তন প্রেমের কবিতা বলা যায়। এগুলোর মধ্যে এমনভাবে জড়িয়ে থাকে। না, মানে আমি এই কবিতাটা ভালোবাসার কবিতা বলছি। এখানে কবি তার কোনো এক বিশেষ নারী চরিত্রকে রাস্তায় দেখেছেন এবং স্বপ্নেও দেখেছেন খুব সম্ভবত, এবং একে যখন উনি প্লেস করছেন আমাদের সামনে, আমরা যখন এই কবিতাটা পড়ছি, হয়তো এমন স্বপ্ন আমরা অনেকেই দেখেছি। তাই তো, এই শব্দগুলো একটার পর একটা বর্ণনা করার ক্ষমতাটা আমাদের থাকে না আর কি। হ্যাঁ, একটা মানে এই সময়ে যে কত রকম ভাবে যে ভালোবাসার কথা যে কত সুন্দরভাবে লেখা হয়, বা কিছুই লেখা হলো না অথচ মনে হয় যেন একটা কত কিছু লেখা হয়ে গেল। যেমন আমি ইদানিংকার একটি বাংলা ম্যাগাজিনের মধ্যে একটা কবিতা পড়েছিলাম, স্রোতস্বিনী চট্টোপাধ্যায়ের একটা কবিতা। কবিতাটার নাম হচ্ছে ক্যানভাসিয়া। এটা একটু বলার চেষ্টা করি। এটার মধ্যে কিচ্ছু বলা নেই, অথচ দেখো কি যেন একটা বলা আছে। কবিতাটা এরকম: স্কুলে পড়াকালীন কার কাছে যেন একসময় একটা সাদা পৃষ্ঠা চেয়েছিলাম, ঘর আঁকবো, তার উপর আকাশ। সে ঘরের কোনো দরজা ছিল না। আকাশের গায়ে নানা রং দেওয়াতে আমার নম্বর কেটে নেওয়া হয়েছিল। দিদিমণিকে জিজ্ঞেস করেছিলাম কেন আমার সব থেকে কম নম্বর দেওয়া হলো। উত্তরে উনি বলেছিলেন, তোমার আকাশে পাখি নেই, তোমার ঘরে দরজা নেই, ঘরের সামনে রাস্তা নেই, এমনকি আকাশের গায়ে লাল, হলুদ আর ধূসর রং। আমি ওকে বোঝাতে পারিনি। রং করতে করতে একটা আলতা পরা মেয়ে হেঁটে চলে গেল খাতার উপর দিয়ে। ওর ওই হেঁটে চলে যাওয়াটাই তখন আকাশ। কিংবা আমাদের স্কুলের পাশে, ঠিক পাশে শম্ভুনাথ মন্দির, ওখানে হলুদ ত্রিপল টাঙিয়ে প্যান্ডেল হয়েছে। শ্রাবণ মাসের শেষ সোমবার ছিল সেদিন। উপোস করে পুজো দিতে এসেছিল কত লোক। ওই হলুদ ত্রিপলটাই তো আকাশ। ওর নিচেই ঈশ্বর দর্শনের লাইন পড়েছিল। আর ধূসর রং, প্রতিটা আকাশেরই এক ধূসর রং আছে। যেসব ঘরের দরজা নেই, যে ঘরের সামনে রাস্তা নেই, ওদের সবার একটু করে শুধু ধূসর রং আছে। দিদিমণি সেদিন বুঝতে পারেননি। আজ হয়তো বছর 10 পর ছুটি পুরোবার সময় আকাশের সামনে দাঁড়ালে, কিংবা প্রিয় হাতছানি দেওয়া কোনো ঘর দেখলে, বিশ্বাস, রাস্তাহীন বিশ্বাসের সামনে দাঁড়িয়ে যখন ওর মনে পড়ে কার যেন আসার কথা ছিল, কার যেন, কে যেন আসেনি, তখন এই সমস্ত রং হয়ে ওঠে নির্জন পৃথিবী। এই সমস্ত রং হয়ে ওঠে সাদা পৃষ্ঠার জন্মান্তর। তাই আজকাল আর নম্বর কাটা পড়ে না কারোর। কবিতাটার মধ্যে কি যেন একটা আছে, মানে এই যে একটা অদ্ভুত দুঃখবিহীন দুঃখ খুঁজে পেলাম এটার মধ্যে।
একটা এটাও তো একটা সুন্দর। তাই তো সৌন্দর্য, যে সেটাই আমি বলছি, কিচ্ছু না থেকেও যে আমাদের ছোট ছোট দেখাগুলো, চারপাশের ছোট ছোট দেখাগুলোর মধ্যে কত সৌন্দর্য ছড়িয়ে থাকে। এটা একজন বিশেষ ব্যক্তিত্ব বলেছিলেন, আমার ঠিক নামটা এখন মনে পড়ছে না, যে কবিতা আসলে সেই জিনিসটাই যে আমরা চোখের সামনে যা কিছু দেখছি, সাধারণ অতি সাধারণ যে জিনিসগুলো, সেগুলোকে আমাদের নতুনভাবে দেখতে শেখায়। সেটাই হলো কবিতা, একটা অন্য চোখে দেখার একটা দৃষ্টি দেয় আলাদাভাবে। তো তুমি এবার কি বলছো? আমি এই প্রসঙ্গক্রমেই যে বিষণ্ণতা একটা ছেয়ে গেছে, এই আমাদের এইখানে অনেকে ওপার থেকে এসেছেন, এবং যে কোনো মানুষ যখন তার নিজের শেকড় ছেড়ে অন্য জায়গায় যায়, আমি বিশ্বাস করি শুধু দুটো কারণেই যেতে পারে, হয় পেটের তাগিদে কিংবা ভয়ে, মৃত্যু ভয়, কিংবা কোনো জীবনহানির কোনো ভয়। এছাড়া খুব সহজে একজন মানুষ তার নিজের শেকড় ছাড়ে না। এবং সেই প্রসঙ্গক্রমেই কাঁটাতার একটা শব্দ আমাদের সঙ্গে জড়িয়েছে। জয় গোস্বামীর লেখা প্রিয়বালা, নন্দরমা, এই কবিতাটা আবহমান ছবিতেও আমরা শুনেছি। সেটা পুরো চলচ্চিত্রটাই এই কবিতাটাকে একদম ভিত্তি করে তৈরি হয়েছে। হ্যাঁ, খুব ভালো কবিতা। একটু শুনি। সেই কোন দেশে আমরা যাচ্ছিলাম, কোন দেশ ছেড়ে আমরা যাচ্ছিলাম, পেরিয়ে পেরিয়ে উঁচু নিচু ঢালু মাঠ, শিশির ভেজানো কাঁটাতার গাছপালা, আলপথে নেমে আমরা যাচ্ছিলাম, ধান ক্ষেত ভেঙে আমরা যাচ্ছিলাম, ছোট বোন আর মা বাবা গাঁয়ের লোক, তার মাঝে আমি দুলালি না প্রিয়বালা। বাবা মার ডাক বাড়িতে দুলালি বলে, প্রিয়বালা নাম দিয়েছিল পাঠশালা। 2-3 ক্লাসের লেখাপড়া সবে শুরু, গ্রামে কে বলল পালারে সবাই পালা। সারা গ্রাম নিয়ে পালিয়ে যাচ্ছিলাম, মা বাবা 2 বোন পালিয়ে যাচ্ছিলাম, ঝোপঝাড় ঠেলে, হাজা মজা নদী ঠেলে, পথে ঘুমন্ত দাঁড়িয়ে খড়ের চালা, ঘুমন্ত বেড়া, চালে ঘুমন্ত লাউ, উঠোনে শোয়ানো গরুর গাড়ির চাকা, শোয়ানো লাঙল, দাওয়ায় শিউলি গাছ, ঘোড়া নিম গাছে চাঁদ অর্ধেক ঢাকা। শব্দ না করে চলে যাই, তবু ডাল নিচু হয়ে এসে ছুঁয়েছে কপাল মাথা। কত কত মাঠ পার হয়ে তারপর জিরিয়ে নিয়েছি গাছেরই তলায় বসে, যে যার পোটলা খুলে চিঁড়ে গুড়মুড়ি, শেষে চোখ লেগে এসেছে ক্লান্তি দোষে। আচমকা দেখি ছুটোছুটি করে লোক, কিভাবে আগুন লেগে গেছে গ্রামে গ্রামে, কই রে আদরি ও দোলালি তোরা কই। বাবা মা ডাকছে আমাদের ডাক নামে, আমি রইলাম, আদরি ছিটকে গিয়ে কোথায় পড়ল, কেউ জানলো না কিছু। আমরা সবাই কাঁটাতার পেরোলাম, আমরা সবাই ঘাড় নিচু, মাথা নিচু। খাতা পেরোলাম, ইমিগ্রেশন খাতা, লঞ্চ পেরোলাম, তারপর ট্রেন পথ। সেই কোন এক দেশে আমরা যাচ্ছিলাম, যত গেছি তত ছিঁড়ে ছিঁড়ে গেছে পথ। কোথায় সে দেশ, অতীতে ভবিষ্যতে, সেই কোন বয়স আমরা ছেড়ে এলাম। দুলালি দুলালি প্রিয়বালা প্রিয়বালা, রাস্তায় পড়ে হারিয়ে গিয়েছে নাম। খানিকটা নাম ধান খেতে পড়ে গেছে, খানিকটা গেছে নদী জলে আঘাটায়, খানিকটা নাম নিয়ে নিল পাঠশালা, খানিকটা গেল রাস্তার দাঙ্গায়। যে গাছের নিচে জিরোতে বসেছিলাম, খানিকটা নাম সেই গাছটায় আছে, খানিকটা নাম মাঠের শিশির নিল, খানিকটা গেছে রাত পড়শির কাছে, খানিকটা নাম বেড়ায় আটকে গেল, খানিকটা গোঁজা রইল খড়ের বাতায়, খানিকটা নাম কাটা তারে তারে বেঁধা, খানিকটা যায়
ইমিগ্রেশন খাতায়। বাহ, বিষণ্ণতা। বিষণ্ণতা এবং এমন একটা বেদনা, এটা আমাদের কিন্তু আমাদের পূর্বপুরুষদের অনেকের মধ্যেই এটা এখনো পর্যন্ত ভীষণভাবে জীবিত, এই বেদনাটা আমরা হয়তো ততটা বুঝি না। ঠিক। দেশভাগের যে যন্ত্রণাটা, কাঁটাতারের যে যন্ত্রণাটা, এটা তাদের বুকে এখনো কিন্তু ক্ষত তৈরি করে রেখে দিয়েছে। ভিটে মাটি ছেড়ে এখানে সব হারিয়ে, একজন মানুষের সব ছিল, ঘর, পুকুর, ক্ষেত, সব ছেড়ে শুধু নিজের প্রাণটা বাঁচানোর জন্য এতটুকু পথ চলে আমরা আসতে তো হয়েছে। আমাদের কথা বলি, আমাদের ভারতবর্ষের কথা বলি, যে ভারতবর্ষ যেভাবে বিভক্ত হয়ে গেল, কাঁটাতারে আমরা বিঁধে গেল আমাদের অতীত, সে কথা বলি। কিন্তু দেখো, সমগ্র পৃথিবীর কথা যদি বলি, এখনো কত দিকে কত যুদ্ধ হয়ে রয়েছে, কত রক্তাক্ত জীবন এইভাবে বেঁচে থাকার তাগিদে ছুটে শরণার্থীর বেড়াচ্ছে। সংখ্যা কমেনি, কমছে না, বাড়ছে আরো। সারা পৃথিবীতে ভাবলে আমরা দেখো শরণার্থীর সংখ্যা বাড়ছে, আর পুরো পৃথিবীটাই যেন এখন বারুদ দিয়ে গড়া মনে হয়। এই কথাগুলো কবিতা চোখে আঙুল দিয়ে দেখায়, একদম দেখিয়ে দেয়। একদম। আমি একটা কবিতা বলি, বোরহানউদ্দিন খান জাহাঙ্গীরের লেখা কবিতা। আমি জানি না আমার কতটা মনে আছে, বলতে চেষ্টা করছি একটু। তোমার এটা শুনতে শুনতে মনে পড়লো যুদ্ধের কথা, বারুদের কথা। কত দূর থেকে বাতাস পার হচ্ছে আকাশ আর নদী, তারপর মেলে ধরছে ডালপালা, ডানা ঝাপটাতে ঝাপটাতে বৃষ্টি মিশে যাচ্ছে নদীতে, ডানা ঝাপটাতে ঝাপটাতে বাতাস উড়ে যাচ্ছে আকাশে। বৃষ্টির দিন এসেছে, একটা অস্থির অস্থির ভাব চারধারে, একটা মেঘের, একটা বৃষ্টির, একটা বাতাসের দিকে হাত বাড়াই আমি, আর হাহাকারে ভরে যায় আমার বুক। দিনগুলো বড় অস্বস্তির, রাতগুলো বড় কষ্টের। এইসব ভাবতে ভাবতে আমি একটা মেঘের দিকে, একটা বৃষ্টির দিকে, একটা বাতাসের দিকে হাত বাড়াই। দেখি করতলে ফোঁটা ফোঁটা কান্না, মেঘের, বৃষ্টির, বাতাসের, না আমার? জানি না। না, আমারই ভুল। বাতাসে বারুদের গন্ধ, বাতাসে মেঘের মমতা নেই, আকাশে বাতাসের উতরেলি নেই, নদীতে মেঘের আর বাতাসের কোলাহল নেই। ফুসফুসে বারুদের গন্ধ ভরে নিয়ে আমি ভাবি, গত বছর আমার সমাধান ছিল নিখিল নৈরাজ্যে মরে যাওয়া ভালো। এবছর ঠিক করেছি নৈরাজ্য তুড়ি মেরে শেষ পর্যন্ত বেঁচে থাকব, ফুসফুসে বারুদের গন্ধ নিয়ে। তো এটাই হচ্ছে আজকের পৃথিবীর বাঁচা। আমি মানে এই কথা যখন আমরা এই কবিতাগুলো পড়ি বা এই যে শুনছি, আমার মনে হয় যারা এই মুহূর্তে শুনবেন, যারা শুনছেন টিভির পর্দায়, তাদেরকেও সেই বিষণ্ণতা, সেই গন্ধ দেখতে দেখতেও কোথায় ছুঁয়ে যাবে, আমার সেটা বিশ্বাস। এবং আমি ঠিক একই ধরনের অভিজ্ঞতা আমাদের রাজ্যের মানুষেরা একসময় নিয়েছিল বারুদের গন্ধে। সেটাও কবিতার মাধ্যমে উঠে এসেছে। হ্যাঁ, উঠে এসেছে। বিমলেন্দু চক্রবর্তীর একটা কবিতা রয়েছে, অন্তর্লীনাকে তিনি চিঠি লিখেছেন বহুবার, সেই চিঠিতেও এই কথাগুলো উঠে এসেছে। আমি চেষ্টা করছি, আমি জানি না এখানে আমার তার সেই কবিতাটা রয়েছে, আমি কতটুকু মুখস্থ করতে পারছি, চেষ্টা করছি। অন্তর্লীনা ভালোবাসার অন্য ভুবন, তোমার ফুলের বাগান রয়েছে গন্ধ ছড়িয়ে বুকে, রটনা রটাক যত কিছু লোক সচেতন নিন্দুকে, তোমার গানেই মুগ্ধ সবাই শিউলি বকুল ফুলো, তোমার গানেই মুক্ত করুক বন্ধ দুয়ারগুলো। অন্তর্লীনা তার প্রতিটি চিঠিতে একটা করে নদী এঁকে পাঠাতো। এই নদীর কোনো তীর ছিল না, সাঁকো ছিল না, বাঁধ ছিল না, শুধু ঢেউ ছিল, জোয়ার ভাটা ছিল, আর ছিল দু চারটে পালতোলা নাও, এক ঝাঁক উড়ন্ত গাংচিলের নির্মল ওড়াউড়ি। এত সব চিঠি পেয়ে
আমি একদিন অন্তর্লীনাকে বলেছিলাম, তুমি এই পাহাড়ে থেকেও এত এত নদী আঁকছো কেন? অন্তর্লীনা শুধু উত্তরে একটাই শব্দ বলেছিল, স্বপ্ন। স্বপ্ন দেখতে ভীষণ ভালোবাসত অন্তর্লীনা। পুজোয়, নববর্ষে, সোমবার, বুধবার, শুক্রবার, এমনকি রবিবারেও কত শত স্বপ্ন একে উপহার দিয়েছে আমায়। সেদিন সেই সব স্বপ্নের ভিতরে জেগে থাকতাম আমি। এক বুক স্বপ্ন নিয়ে কি সুন্দর জেগে থাকা যায়, অন্তর্লীনাকে ভালো না বাসলে সেটা জানতাম না কোনো দিনই। উড়ুক আমার ভালোবাসা সুতো ছেঁড়া ঘুড়ির মতো, পুড়ুক তাকে ধরতে সবাই তুমি কিংবা তোমার মতো। ভালোবাসার জন্য মানুষ মিছিল করুক, মিছিল করুক, ভালোবাসা নিয়েই মানুষ শূন্য মনের হৃদয় ভরুক। এসো সুন্দর, এসো রোদ্দুর, এসো হে স্নিগ্ধ আশা, হৃদয়ে হৃদয়ে জাগুক সুনীল নির্মল ভালোবাসা। অন্তর্লীনা, বড় চুপ হয়ে আছো তুমি। অর্ধেক পৃথিবী যদি চুপ হয়ে যায়, অর্ধেক আকাশ জুড়ে যদি আঁধার নামে, পাহাড় এখন বড় অসহায়, পাহাড় এখন বড় হিংস্র। কি অদ্ভুত চুপ হয়ে আছে মানুষ, কি কিম্ভূত সব রাজনীতি, রক্তে লাল হয়ে যাচ্ছে ঘাস ও মাটি। পর্দার পেছনে পুতুল নাচের কালো ইতিহাসের রশি ধরে কে? কে টানছে কে? তুমি কি একবারও ভাবো? ভেবে ব্যাকুল হও? মন খারাপ হয় তোমার? প্রতিজ্ঞা করো। জানো, ভালোবাসা হারিয়ে গেলেই মানুষ পাথর হয়, ভালোবাসা হারিয়ে গেলেই হিংস্র হয় পৃথিবী। মানুষ বড় কাঁদছে। এসো অন্তর্লীনা, এসো, আজ একসাথে ভালোবাসার গান গাই, মানুষের গান, জেগে ওঠার গান। বাহ। অন্তর্লীনা কোনো নারী চরিত্র নাও হতে পারে, অন্তরে লীন কোনো একটা সুন্দর ভাবনাও হতে পারে, যাকে তার বিষণ্ণতার কথা বলছে। বিষণ্ণতার কথা বললে আমাদের ট্র্যাজিক চরিত্রের কথাগুলো মনে আসে, যেগুলোকে আমরা অবশ্যই আমাদের যে মহাকাব্যগুলো আমরা যেগুলো বলি, মহাভারত, রামায়ণ, এগুলোর মধ্যে কিন্তু আমরা আমাদের যে ট্র্যাজিক চরিত্রগুলো যেগুলো রয়েছে, ট্র্যাজিক চরিত্র বলি বা যে চরিত্রগুলো রয়েছে বলতে পারি, সবগুলোর সাথে কিন্তু আমরা বর্তমান জীবনেরও অনেক মিল খুঁজে পাই। যে কারণে দেখো এখনকার কবিরাও কিন্তু বিভিন্নভাবে বারে বারে এই চরিত্রগুলোকে নিয়ে লিখে চলেছেন, কাজ করে চলেছেন, গবেষণা করে চলেছেন রীতিমতো, এবং তাদের সাথে বর্তমান জীবনের যে একটা সাযুজ্য সেটাকে বারবার কিন্তু লেখার মধ্য দিয়ে খুঁজে বের করার চেষ্টা করছেন। আমি একটা কবিতা পড়ি, নন্দকুমার দেববর্মা, আমাদের রাজ্যের কবি নন্দকুমার দেববর্মা, তিনি মহাভারতের বেশ কিছু চরিত্র নিয়ে কবিতা লিখেছেন। তার মধ্যে থেকে দ্রৌপদী কবিতাটা আমি একটু পড়ার চেষ্টা করি। আমি দ্রৌপদী, যজ্ঞাগ্নি হইতে উদ্ভূতা, কৃষ্ণা নামে অন্য পরিচিতি, পঞ্চস্বামী সহ রচিয়াছি সংসার, তাই পাঞ্চালী। আমারও রয়েছে কিছু কথা, কিছু স্বাদ অন্য নারীর মতো, গোপন ভালোবাসা, প্রিয়তম পুরুষ একান্ত নিজের। বিদ্ধ করি মিন ঊর্ধ্বে ঘূর্ণায়মান চক্রে, অর্জুন যখন লোভিল আমার অধিকার, এক অনাস্বাদিত রোমাঞ্চে শিহরণে কাঁপিয়াছি আমি, আমার দেহ, মন, হৃদয়, সর্বাঙ্গ। অথচ আমার প্রথম স্পর্শ করিল অন্য পুরুষ, ধর্মপুত্র যার নাম। নিমেষে শীতল তরঙ্গে নামিয়া গেল সমিধ ফুলশয্যা, জড়তায় পাথর হলাম, হলাম বিমূঢ়, বাক্যহীন। তারপর একদিন ভরত বংশ কুলবধূকে টেনে হিঁচড়ে নিয়ে গেল দুর্মর দুঃশাসন, সেও অন্য পুরুষ। না মানে শিষ্টাচার, না ছিল অনুকম্পা, না জানে সম্ভ্রম মর্যাদা, না শোনে এক রমণীর আকুতি প্রার্থনা করজোর। ক্রূঢ় বিকৃত অট্টহাসি পাপিষ্ঠ দুর্যোধনের, মাতুল শকুনির, চতুর্দিক হইতে বর্ষিল সর্পদৃষ্টি আমার আবরণ খসে পড়া অঙ্গের দিকে। জুয়া খেলায় পরাস্ত পঞ্চস্বামী নতমস্তক, অধোবদন পিতামহ ভীষ্ম, অন্ধ পিতা ধৃতরাষ্ট্র।
নিরুপায় জননী কুন্তী গান্ধারী বাক্যহীন, নীরবে চাক্ষুষ করে ক্লীব ও নপুংসক রত্নখচিত প্রাসাদ কি করে লুণ্ঠিত হয় নারীর সম্মান প্রকাশ্যে। ভাবিয়াছি ভাবিয়াছি উন্মুক্ত করিয়া দিব বক্ষ স্তন, চিৎকার করিয়া হাসিয়া উঠি মহা চামুণ্ডী যথা, নিজ হস্তে ছিন্ন করি নিজ মস্তক, নিজে করি রক্তপান, উন্মাদিনীর মতো শাপান্ত করি কুলবংশ রাজৈশ্বর্য, থুৎকারে উড়াইয়ে দিই সমাজ বিধান। নিরুপায়ে কখনো ডাকি নিজের মুখাবয়ব, কখনো বক্ষ, কখনো অন্য তনু, চক্ষু বন্ধ করি ঘোর অন্ধকারে শুধু ডাকি, হে নীল মাধব, হে কৃষ্ণ, তুমি দেখা দাও, রক্ষা করো হতভাগ্য ভগিনীরে। সেই থেকে বাঁধি না কবরী, মুক্ত রাখিয়াছি কেশ প্রতিবাদ পতাকা যথা। তোমরাও তাই করো সব নির্যাতিতা নারী, যতদিন না জ্বলে হাজার দুঃশাসনের চিতা। এই যে দেখো শেষ পংক্তিটা, এটাতে একেবারে একালের নির্যাতিতা নারীদের সাথে সেই দ্রৌপদীর সেই নির্যাতনটাকে একটা মিলিয়ে দেওয়ার চেষ্টা করেছেন কবি। জানি ভারতে তা মহাভারতে আছে। হ্যাঁ, সত্যি তাই। কি অসাধারণ। এবং আজকের যে কবিতাগুলো আমরা পড়ছি এই সাহিত্য সংস্কৃতি অনুষ্ঠানে, এর মধ্যে এটা একটা মানে অন্য মাত্রা একটা। এবং আরো অনেক কবি লিখে গেছেন মহাভারতের অনেক চরিত্র নিয়ে। আমি জানি কর্ণ কবিতাটা তোমার মুখস্থ আছে বোধহয়, এটা একটু বলো এবারে। কবি সব্যসাচী দেবের কবিতা। তাহলে সময় অর্জুন, দৈরথ সমর, উত্তর ভূখণ্ড জুড়ে পরমায়ু হন্তারক ছায়া, বুকের নিভৃত থেকে উঠে আসে অরণ্য পিপাসা, সমস্ত শিকড় জুড়ে প্রতিহিংসা ঢালে বিষ। এতদিনে অর্জুন, এতদিনে মুখোমুখি তোমাতে আমাতে, তিলে তিলে শোধ করেছি অযাচিত জন্মের ঋণ, আশৈশব আকাঙ্ক্ষার ভেলা বেয়েছি উজানে, আজ সেই ধ্রুব লগ্ন। দেখো এই মধ্যদিনে কনিষ্ঠ আঙুলে আমি ধরে রাখি সমস্ত পৃথিবী, নেই একাগ্নি আয়ুধ, কবচ কুণ্ডল হৃত ছদ্মবেশী ভিক্ষুকের হাতে, আর নেই এমনকি জীবনেরও নেশা, বিলিয়ে দিয়েছি তা গত গোধূলিতে। অস্তমান সূর্যকে ঢেকে আমার সামনে এসে মাতা কুন্তী ভিক্ষা চাইলেন পঞ্চপুত্রের প্রাণ। তার চোখের মিনতি তোমারই জন্য হে অর্জুন। সেই মুহূর্তে জানলাম যদি জয়ী হই সমস্ত জীবন আমাকে বহন করতে হবে অভিশাপ আমার মাতার। এইবার লগ্ন এলো তৃতীয় পাণ্ডব, শেষ খেলা, বাজি রইল যে কোনো জীবন, ধনুর্বাণ হাতে নাও, এই খেলায় পরিত্রাণ নেই, কোনো কারো নেই, তোমার আমার। আমাকে এক মুহূর্ত ভিক্ষা দাও কমতেও, সারা শরীর ভারী হয়ে আসছে পাথরের মতো। বড় দীর্ঘকাল রণক্ষেত্রে আছি, সমবেত জনতার অট্টহাসি, আচার্যের প্রত্যাখ্যান, তোমার বঙ্কিম বিদ্রূপ, এর মাঝে তোমাকে প্রথম দেখেছিলাম আমি ক্রীড়াঙ্গনে। জানতাম আমার প্রতিদ্বন্দ্বী কেউ নেই ভারতভূমিতে তুমি ছাড়া। প্রবল স্পর্ধায় ছুঁড়ে দিয়েছিলাম দ্বন্দ্বের আহ্বান, কিন্তু বিনা যুদ্ধে তুমি অর্জন করে নিলে শ্রেষ্ঠত্বের বড়মাল্য। আরো একবার কাঙ্ক্ষিতা নারীকেও তুমি জিতে নিয়েছিলে আমার অবনত দৃষ্টির সামনে থেকে। অসিতাঙ্গী অগ্নিকন্যা আমাকে ফিরিয়ে দিয়েছিলেন সুতপুত্রকে বরণ করার অনিচ্ছায়। তবু স্থির করিনি আমার পথ। বারে বারে আমাকে মনে করিয়ে দেয়া হয়েছে আমি সুতপুত্র, বারে বারে আমি ভুলতে চেয়েছি সেই পরিচয়। অধীরথ দিয়েছিলেন স্নেহ, সামান্যা নারী রাধা আমাকে পূর্ণ করেছিলেন মাতৃত্বের অমৃতে। আর প্রতি মুহূর্তে সেই ভালোবাসা আস্বাদন করতে করতে আমি ভেবেছি এখানে নয়, আমার স্থান পাণ্ডুরাজ গৃহে।
যা কিছু আমার আকাঙ্ক্ষা, তাই আমাকে অর্জন করতে হয়েছে মিথ্যার আড়ালে। ব্রাহ্মণের ছদ্মবেশে পেয়েছি শস্ত্র জ্ঞান। বিদ্রূপের প্রতিবাদে বজ্রমুষ্টি তুলে ছেড়ে আসিনি ক্রীড়াভূমি। দুর্যোধনের অনুগ্রহ বরণ করে আত্মবঞ্চনার মোহে নিজেকে ভুলিয়ে বসেছি ছদ্ম ক্ষত্রিয়ের সিংহাসনে। আর বিনিময়ে বিলিয়ে দিয়েছি আমার স্বাধীনতা। বিশাল সভাগৃহে দুঃশাসনের লোলুপ আঙুল যখন ছিঁড়ে নিচ্ছিল দ্রৌপদীর লজ্জা, ক্ষণিকের জন্য আমার তুনির থেকে তীর উঠে এসেছিল হাতে আমার কাঙ্ক্ষিতার অপমানে। পর মুহূর্তেই করতালিতে ব্যস্ত হয়েছে দুহাত। কেননা দুর্যোধন আমার উপকারী বান্ধব, আমার প্রভু। প্রতি মুহূর্তে দুর্যোধনের ভ্রুকুটি স্থির করে দিচ্ছিল আমার কর্তব্য, আর প্রতি মুহূর্তে নিজের অক্ষম ভীরুতাকে ঢেকে রাখবার জন্যে উচ্চ রবে প্রচার করেছে আমার শৌর্যের অহংকার। তারপর এলো এই মহালগ্ন। প্রত্যাবর্তনের কোনো পথ নেই। দুই পক্ষ ভারত সমরে, একদিকে আমার অন্নদাতা, অন্য পক্ষে আমার মাতা আর পঞ্চপুত্র, মাঝখানে আমি সুতপুত্র, রাধার সন্তান। কেউ নই যুযুধান শিবিরের। অন্যের দাসত্ব তবু টান দেয় স্বেচ্ছাবৃত শৃঙ্খলের পাকে। রণক্ষেত্র থেকে দূরে শুধু দীর্ঘশ্বাস ফেলে যায় এক নারী, যার নাম রাধা, যার স্বামী সামান্যই রথের সারথি। মাঝে মাঝে সে দীর্ঘশ্বাস আমাকে ছুঁয়েছে। আমি ভেবেছি তা বুঝি উত্তরের হিমেল বাতাস। কানে ভেসে এসেছে মৃদু কান্নার শব্দ। ভেবেছি তা বুঝি দূর দক্ষিণের সমুদ্র তরঙ্গ উচ্ছ্বাস। আর প্রতি সন্ধ্যায় সূর্য বন্দনার ছলে নামিয়ে রাখতে চেয়েছে আমার অপরাধের ভার। চারপাশে গাঢ় হয়ে আসছে শ্মশানের ছায়া। ফিরিনি তবু যেখানে স্বদেশ। কেউ নেই আত্মীয় বান্ধব, তাদের ফিরিয়েছি নিজে। পরিবর্তে চেয়েছি কৌরব সম্মান। যে ছিল স্বজন রূঢ় অস্বীকারে বিমুখ করেছি তাকে। বা আমি ভুলেছি স্বস্থান, আমি ভুলেছিলাম। তাই এই মুহূর্তে আমাকেও ত্যাগ করলো আমার অভ্যস্ত বিদ্যা, আজন্ম লালিত অস্ত্র জ্ঞান। অর্জুন, মেদিনী নয়, রথচক্র গ্রাস করছে আমারই সে দ্বিধা। বড় তৃষ্ণা ওষ্ঠ জ্বালিয়ে নেমে যাচ্ছে বুকের ভেতর। সামনে কে তুমি? অর্জুন, একটু সরে দাঁড়াও, আমাকে দেখতে দাও বিদায় বেলার সূর্য। আর কার মুখ ঝুঁকে পড়ছে চোখের ওপর? আমাকে মার্জনা করবেন পিতা অধিরথ। আর হে অর্জুন, আমার তুনির থেকে তুলে নাও একটি তীর, ধনুকে রোপণ করো যা। দূর গঙ্গা তীরে নিস্তব্ধ কুটিরে একাকিনী রাধার কাছে পৌঁছে দাও আমার প্রণাম। আর হে মৃত্তিকা, জীবনে এই প্রথম মাথা রাখলাম তোমার কোলে। গ্রহণ করো আমাকে, গ্রহণ করো। বাহ, আসলে এরকম একটা কবিতার পরে মনে হয় সব কথা থেমে যাক, স্তব্ধ হয়ে যাওয়ার মতন কবিতা। আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্বে চলে এসেছি এবং আজকের যিনি অতিথি রয়েছেন, আমরা যদিও আমি আবৃত্তি করেছি, কবিতা পাঠ করেছি, সেভাবে অতিথি আসলে আমরা সবাই অতিথি না। আজকের অতিথি কাকলি গঙ্গোপাধ্যায় যেমন শুরু করেছিলেন তেমনি শেষ করবেন সাহিত্য এবং সংস্কৃতি অনুষ্ঠান। শেষ কবিতা যদি বলতে হয় তাহলে সেটাই বলবো যে আমরা অনেক বিষাদের কথা বলেছি, অনেক শেষ হয়ে যাওয়ার কথা বলেছি,
এই যেখানে আমরা শেষ কবিতাটা তুমি যেটা উচ্চারণ করলে যে কর্ণ প্রথম মাটিতে মাথা ঠেকালেন এবং এখানে ওটা শেষ হয়ে যাওয়ার কথা। তো সব কিছুর পরেও আমরা বলি যে যা কিছু আছে আমাদের এই জগৎ তো আবহমান, তার কোনো শেষ নেই। সে আমরা থাকি বা না থাকি এই জগৎ চলতেই থাকবে। নীরেন্দ্রনাথ চক্রবর্তীর আরেকটি কবিতা, তুমি একটি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর কবিতা বলেছো, আমি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর আরেকটি কবিতা দিয়ে শেষ করতে চাইছি। কবিতাটার নামই আবহমান, তো সেই কবিতাটা দিয়েই শেষ করতে চাইছি আজকের অনুষ্ঠান। যা গিয়ে ওই উঠোনে তোর দাঁড়া, লাউ মাচাটার পাশে ছোট্ট একটা ফুল দুলছে, ফুল দুলছে ফুল সন্ধ্যের বাতাসে। কে এখানে এসেছিল অনেক বছর আগে, কে এখানে ঘর বেঁধেছে নিবিড় অনুরাগে, কে এইখানে হারিয়ে গিয়েও আবার ফিরে আসে, এই মাটিকে এই হাওয়াকে আবার ভালোবাসে। ফুরোয় না, তার কিছুই ফুরোয় না, নোটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মুড়োয় না। যা গিয়ে ওই উঠোনে তোর দাঁড়া, লাউ মাচাটার পাশে ছোট্ট একটা ফুল দুলছে, ফুল দুলছে ফুল সন্ধ্যের বাতাসে। ফুরোয় না তার যাওয়া এবং ফুরোয় না তার আশা, ফুরোয় না সেই এক গুঁয়েটার দুরন্ত পিপাসা। সারাটা দিন আপন মনে ঘাসের গন্ধ মাখে, সারাটা রাত তারায় তারায় স্বপ্ন এঁকে রাখে। ফুরোয় না, তার কিছুই ফুরোয় না, নোটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মুড়োয় না। যা গিয়ে ওই উঠোনে তোর দাঁড়া, লাউ মাচাটার পাশে ছোট্ট একটা ফুল দুলছে, ফুল দুলছে ফুল সন্ধ্যার বাতাসে। নেভে না তার যন্ত্রণা যে, দুঃখ হয় না বাসি, হারায় না তার বাগান থেকে কুন্দ ফুলের হাসি। তেমনি করেই সূর্য ওঠে, তেমনি করেই ছায়া, নামলে আবার ছুটে আসে সান্ধ্য নদীর হাওয়া। ফুরোয় না, তার কিছুই ফুরোয় না, নোটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মুড়োয় না। যা গিয়ে ওই উঠোনে তোর দাঁড়া, এখনো এখনো সেই ফুল দুলছে, ফুল দুলছে ফুল সন্ধ্যার বাতাসে। দর্শক শ্রোতা বন্ধুরা, শেষ বলে কিছু নেই, শেষ যেখানে যেন শুরু সেখানেই। আমরা আজ সাহিত্য সংস্কৃতি অনুষ্ঠানে কবিতা শুনছিলাম। যতদিন এরকম ফুল ফুটবে, সূর্য উঠবে, কবিতাও মানুষ পড়বে। দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে ছিলাম আমি অরিজিৎ এবং আজকের অতিথি ছিলেন কাকলি গঙ্গোপাধ্যায়। আপনাদের থেকে বিদায় নিচ্ছি এখানে।